কথা, প্রথম হচ্ছে মানবিক দিকটা দেখতে হবে। চিকিৎসা যদি আমরা বন্ধ করি তাতে আমাদের ইমেজ খুব খারাপ হবে। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের কলকাতার হাসপাতালগুলো বিশেষ করে বা ব্যাঙ্গালোর, চেন্নাই, এদের হাসপাতালে বিরাট সংখ্যক বিদেশি রোগী কিন্তু বাংলাদেশে, এবং বাংলাদেশ থেকে তারাই চিকিৎসা করতে আসে যাদের পয়সা আছে। তাহলে আমাদের এই ব্যবসাটা কিন্তু হাতছাড়া হবে। তো তারা চিকিৎসা করতে না আসলে আপনি বলছেন যে ওই জায়গাটা শূন্যস্থান পূর্ণ হবে না, মানে আমাদের ভারতীয়রা। বাংলাদেশের বিকল্প কি? বাংলাদেশের লোকে আমাদের কাছে চিকিৎসা, বাংলাদেশের লোকে যদি চিকিৎসা আমাদের দেশে করতে আসা বন্ধ করে দেয়, তাহলে কি বাংলাদেশের জায়গায় থাইল্যান্ডের লোকেরা আমাদের কাছে আসবে চিকিৎসা করাতে? কিন্তু ভারতবর্ষ তো অনেক বড় দেশ এবং সেখানেও তো আমাদের দেশেরও তো অনেক রুগী আছে। যতই বড় দেশ হোক আর যতই দেশে রুগী থাক, আপনাকে মানতেই হবে যে এখনো ভারতবর্ষের 65% লোকজন কিন্তু সরকারি হাসপাতালে চিকিৎসা করায়, 35%ই কর্পোরেট প্রাইভেট হসপিটালে, এবং এদের একটা বড় ইনকাম কিন্তু বাংলাদেশের। মানে আপনি বলছেন বাংলাদেশিরা না আসলে একটা ঘাটতি হবে, এবং সেটা একটা অর্থনীতির উপর কিছুটা হলেও প্রভাব না, পড়বে। আমার বক্তব্য এইটাই যে ঠিক আছে, আন্দোলন চলবে, লড়াই চলবে, মারামারি চলবে, চিকিৎসায় ছাড়, ব্যবসায় ছাড়। কারণ মানে এটা একটা মানবিকতার দিক, মানবিকতার দিক দিয়ে এবং বা ইনকামের দিক দিয়ে বলুন, আমাদের যে সেক্টরগুলো আমাদের ওদের উপর নির্ভরশীল, সেইখানে ওদের উপর কড়া স্টেপ নিলে সেটা কিন্তু আমাদের লস। ঠিক আছে, ওরা কড়া স্টেপটা আমাদের বিরুদ্ধে নোক, ঠিক আছে, আমরা এতে ছাড়ব, আমি এটাই বলি। কারণ ওরা যদি আমাদের পণ্য না নেয়, আমাদের খুব একটা ক্ষতি হবে না। সেটা। হ্যাঁ, আমাদের খুব সামান্যই ওরা যেটা নেবে। হ্যাঁ, আর একইভাবে চিকিৎসা এখানে করতে না এলে যেমন আমাদের কিছুটা হলেও ঘাটতি হবে, তেমনি ওরা চিকিৎসা করতে হয়তো চীন বা ওদের থাইল্যান্ড অন্য কোথাও যাবে, দেশের সেখানে ভাষার সমস্যা আছে, টাকা পয়সার একটা ব্যাপার। ওদের দেশের ক্ষমতা এখন কোনো সুস্থ লোকের হাতে নাই। ওদের দেশের ক্ষমতা এখন ফান্ডামেন্টালিস্ট মৌলবাদীদের হাতে। ওদের লোকে চিকিৎসা পেলো, খেতে পেলো, তাতে কোনো পরোয়া নেই। কারণ ওরা এখন এই যুদ্ধ, এই হিন্দু বিরোধী, মুসলিম আমাদের দুনিয়া কায়েম করবে, রাজ্য দেশ বাড়বে, এতে ওরা মজে আছে। 1-2 মাস পরে যখন জিনিসপত্রের এই দাম যে বাড়বে, হিন্দু নির্যাতনের ব্যাপারে মোহাম্মদ ইউনূস কোনো ব্যবস্থা সেইভাবে নিচ্ছে না বলে মনে করা হচ্ছে, সেটাকে মনে হয় মোহাম্মদ ইউনূস নিজে ইচ্ছা করছে নাকি মৌলবাদী শক্তি বাধ্য করাচ্ছে? না, মোহাম্মদ ইউনূসের কোনো ক্ষমতাই নেই। আপনার একটা জিনিস বুঝতে হবে, মানে পুতুলের মতো চলছে। এছাড়া তো উপায় নেই। মোহাম্মদ ইউনূস কোনো রাজনৈতিক নেতা নন, ওনার কোনো মাস বেস নাই। ঠিক আছে, উনি শিক্ষিত লোক, ওনাকে লোকে ভালোবাসে, উনি জনপ্রিয়, ঠিক আছে, কিন্তু মাস বেস কি আছে? উনি কি কোনো রাজনৈতিক নেতা নয়। ফলে ওনার কিন্তু কোনো ক্ষমতাই নেই। ওনাকে একটা নিরপেক্ষ মুখ হিসেবে বসিয়েছে। উনি এখন ক্ষমতাটা 2-3 বছর এনজয় করবেন, উনিও তাই। কারণ উনি ভোটে লড়ে জিততে পারবেন না। তাহলে যারা বসিয়েছে তাদেরই হাতে আসল ক্ষমতা। এটাই হচ্ছে। তো দুপক্ষের দিক থেকে যে একটা যুদ্ধ ভাব, এটা কি মনে হয় কেন্দ্র সরকার যুদ্ধের দিকে এগোবে নাকি ব্যাপারটাকে মিটিয়ে দেবে? কেন্দ্রীয় সরকার কৌশলগত দিক থেকে কেন্দ্রীয় সরকার যদি যুদ্ধের দিকে না এগোয়, তাহলে কেন্দ্রীয় সরকার ভবিষ্যতে ভুল করবে। কারণ কেন্দ্রীয় সরকার যুদ্ধের দিকে না এগোলে ওরা যুদ্ধের দিকে এগোবে, এ কথা আমার মনে হচ্ছে। আপনার মনে হয় না এদিক থেকে প্রয়াসটা থাকবে না, প্রথম প্রয়াসটা ওদিক থেকে থাকবে, তারপর হয়তো তার প্রথম প্রয়াসটা ওদিক থেকে থেকেই ওরা যদি উত্তর দিক থেকে হয়তো ওরা যদি আমাদের বড় ক্ষতি করে দেয় এর মধ্যে, সেটা তো কাম্য নয়। তার থেকে যেন আমাদের ইন্টেলিজেন্স লেভেল এই লেভেলে থাকে যে ওদের প্রয়াসের সঙ্গে সঙ্গে আমরা পাল্টা হামলাটা করতে পারি। আমার বক্তব্য এইটাই। একটা অনেকে বলছে এখানকার মিডিয়া নাকি বাড়াবাড়ি করে দেখাচ্ছে, অতটা সত্যি নয়, যে এখানে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো অনেক বাড়িয়ে দেখানো হচ্ছে, মানে এরকম হিন্দু নির্যাতন হচ্ছে না, আমাদের একটা দুটো ঘটনা ঘটছে। আমাদের দেশের এখানকার মিডিয়াকে মিথ্যে করে দেখাচ্ছে। এইটা একদম মানে কি বলবো, এটা যাদের মাথায় কোনো বুদ্ধি নেই, হ্যাঁ, যারা ওই কি বলবো, মানে আমাদের ভারতীয় মাদ্রাসা নয়, ভারতীয় মাদ্রাসাগুলো খুব ভালো শিক্ষা ব্যবস্থা হয় যেগুলো সরকারি পায়, কিন্তু কিছু আছে যে মৌলবাদী মাদ্রাসা, ওদের চিন্তা ভাবনা প্রস্তুত এটা ধারণা। কারণ ভারতীয় মিডিয়া তো ভারতে আছে, ভারতীয় মিডিয়া বাংলাদেশে কোথা থেকে গেল? বাংলাদেশের ছবিগুলোই তো আসছে। এই যে ধরুন বাংলাদেশে ঘরবাড়ি জ্বলছে, কতগুলো কেস হচ্ছে, এগুলো ভারতীয় মিডিয়া কিভাবে পাচ্ছে? রিসেন্টলি ঢাকার একটা বিশ্ববিদ্যালয়ে যেখানে দেখা যাচ্ছে ছাত্রছাত্রীরা ভারতের জাতীয় পতাকা আঁকা আছে, তার উপর মারিয়ে চলে যাচ্ছে, এটা ওখান থেকে দাবি করা হচ্ছে যেটা কম্পিউটারে এডিট করে ভারতীয় মিডিয়া এরকম একটা মানে বাংলাদেশ বিরোধী এরকম একটা খবর তৈরি করছে। আর এখান থেকে বলা হচ্ছে যে এটা ভারতবর্ষকে অপমান করার জন্য জাতীয় পতাকাকে অপমান করা হচ্ছে। অ্যাকচুয়াল ঘটনাটা কি হতে পারে? এটা সত্যি কি পতাকা মানানো হয়নি? আমাদের দেশে কিছু লোক, তাদের বা কয়েকটি রাজনৈতিক দল বা মোর প্রাসঙ্গিকভাবে একটি পার্টিকুলার রাজনৈতিক দল, তারা সবসময়ই মনে করে যে আমরা হিন্দুদের রক্ষাকর্তা, হিন্দু মানে আমরা হিন্দুদের মাউথপিস, এবং তাদের কিছু শাখা সংগঠন আছে, তারা কিন্তু যথেষ্টই বাড়াবাড়ি করে।
তারা এমন কিছু পারে না যে করতে পারে না। আমরা ভোটের সময়ও দেখেছি নানান রকম ফেসবুক সোশ্যাল মিডিয়া নানা রকম বিরোধী নেতা নেত্রীদের নামে কুৎসা, আবার ঠিকভাবে যারা শাসক দলে আছে তাদের নামেও কুৎসা, দুটোই আমরা দেখেছি। তো এটা কিন্তু ঘটনা যে আজকাল ডিজিটাল ওয়ার্ল্ডে আজকাল এগুলো খুব সোজা হয়ে গেছে। এটা হতেও পারে সত্যি, হতেও পারে মিথ্যা, কারণ আমরা চোখে দেখছি না। কিন্তু এটা কাম্য না কোনো দিক থেকে এরকম। না না কাম্য না। উস্কানিমূলক যদি এটা কোনো রেপুটেড মিডিয়ায় দেখাতো, এবিপি আনন্দ বা কিছু, এবং যদি এখানে এই ক্যাপশনটা থাকতো যে এটা ওরা দেখবেন একটা ভারতের কোনো রেপুটেড মিডিয়াটা দেখায়নি, না না ইউটিউব দেখিয়েছে, মিডিয়াতে দেখিয়েছে, ওখানে তলে লিখেছে আমরা এর সত্যতা যাচাই করি। তাহলে ওটার ভিত্তি কি? যেটা সত্যতা যাচাই মানে ওদের নিজস্ব মানে যে সাংবাদিক তারা কোনো খবর আনেনি, সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া, সেই জন্য তার সত্যতা যাচাই তারা কোনো খবর আনেনি, সুতরাং এটাই ডাউট থাকছে, ডাউট একটা থাকছে এটাই। কিন্তু মানে মোদ্দা কথাটা দাঁড়াচ্ছে কোনো দিক থেকে উস্কানিমূলক ভিডিও বা কথাবার্তা কাম্য না। আমরা একটা ছোট থেকে কথা শুনে এসেছি, কুত্তা ভোকে হাজার হাতি চলে বাজার, ঠিক আছে? ও আমার পতাকায় পা দিল, হ্যাঁ, কি ওইটাকে বাথরুমে ব্যবহার করলো, তাতে আমার পতাকার মোটেই অবমাননা হবে না। আমার পতাকার অবমাননা তখন হবে যখন আমি ওদের এই দৃশ্যটা দেখে আমরা একই জিনিস ওদের সঙ্গে করি। আমার বক্তব্য এইটা, ঠিক আছে? ওরা যদি এটা করছে সারা দেশ দুনিয়া দেখছে ওদেরকে, ঠিক আছে? আর কিছুদিনের মধ্যেই তারা বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়বে এবং গৃহযুদ্ধের মতো পরিস্থিতি হবে। তখনই মানুষ আর এই হিন্দু বিরোধী জাগির, হিন্দু বিরোধী শক্তিতে যাবে না। তখনই মানুষ জিজ্ঞেস করবে এটার দাম কেন, ওটার দাম কেন, তখনই মজাটি। অলরেডি তো জিনিসপত্রের দাম অনেক বেশি, অলরেডি জিনিসপত্রের দাম বেশি, অলরেডি জিনিসপত্রের দাম ভারতেও বেশি, সারা বিশ্বে বেশি। তাহলে এটার কি বাংলাদেশের যুদ্ধ বলে বেশি? না, আমাদের এখান থেকে যে পণ্যটা যায়, যেমন পেঁয়াজ 2 সপ্তাহ বন্ধ ছিল গণ অভ্যুত্থানের সময়, তখন ওখানে পেঁয়াজের দাম নাকি 400 টাকা হয়ে গেছিল। এখন আবার পণ্য যাচ্ছে। তো ভারতের পণ্য বয়কট করলে ক্ষতিটা ওদের বেশি, কারণ বাজার দর একটা বিশাল জায়গা ছিল। আমরা অন্যভাবে ভাবছি, ভারতীয় পণ্য ওইদিকে না গেলে আমাদের নাসিকের পেঁয়াজ চাষিরা কিন্তু মরবে, সুইসাইড করবে। আমাদের ভারতবর্ষে পেঁয়াজের চাহিদা যথেষ্ট আছে, বাংলাদেশের লোক না নিলে আমাদের এখানে পেঁয়াজ বিক্রি হবে না, সেটা কি হতে পারে? না না, যথেষ্ট আছে, কিন্তু আমাদের ভলিউম প্রোডাকশনও যথেষ্ট, এটাও দেখতে হবে। আমরা যে প্রোডাকশনটা করছি সেই প্রোডাকশনটা ধরা আছে যে বাংলাদেশ, সেটা যদি হয় তাহলে আমাদের পেঁয়াজের দামটা কমছে না কেন? যদি ভলিউম প্রোডাকশন যদি বেশি হয়, তো প্রোডাকশন যদি বেশি হয়, বিক্রির থেকে প্রোডাকশন যদি বেশি হয়, তো দামটা কমা উচিত ছিল। উদ্ধৃত মাল রয়েছে, তার কারণ তাহলে আমি একই কথা বলবো জিনিসটা, যে প্রোডাকশন যে করে আর যে ব্যবসা করে দুটো আলাদা স্ট্রিম। তাহলে তো আমাকে এটাই বলতে হয় যে যেখানে যেসব কারখানায় দক্ষ শ্রমিকরা কাজ করে এবং যার মালের চাহিদা আছে, আপনি যদি সফটওয়্যার সেক্টর কলকাতার কথা ধরেন, আজ থেকে 10 বছর আগে 25,000 টাকা এন্ট্রি স্যালারি ছিল, আজও 25,000 টাকা এন্ট্রি স্যালারি। সফটওয়্যারের তো চাহিদা আছে, অনলাইন লকডাউন অনেক কিছুই তো হলো, তাহলে স্যালারি তো বাড়লো না। কারণ মেন হিটটা বিজনেসম্যানরা খেয়ে যাচ্ছে এবং সরকারেরও অনেক জিএসটি, ভ্যাট, অনেক ধরনের চার্জেস, ট্যাক্সেসের ফলে জিনিসের দাম বাড়ছে। এটা অস্বীকার করার উপায় নেই। আচ্ছা, উস্কানি তো আছে না, এটা কাদের উস্কানি? এটা কি পাকিস্তান না চীনের উস্কানি? এটা করে কার লাভ হবে? মানে এই উস্কানিমূলক কথাবার্তা যে বাংলাদেশ বলছে, যদি এটা চীন বা পাকিস্তান এটা উস্কানি থাকে, তাহলে এটা অ্যাকচুয়াল করে ওদের কি লাভ হবে? ওরা কি বলছেন সরাসরি যুদ্ধের মধ্যে ঢুকতে চাইছে? সেটা বলতে পারছি, সেটা আওয়াজ পাওয়া যাচ্ছে না। এই যে এখন যে আপনার বাংলাদেশের ভারত বিরোধী কথাবার্তা, তার পরিপ্রেক্ষিতে ওরা এখন এখানে চিকিৎসা করতে আসছে, তো ওদের আমাদের চিকিৎসা দেওয়া উচিত নাকি ফ্রি দেওয়া উচিত? কি করা উচিত? হ্যাঁ বলুন। না, প্রশ্ন হচ্ছে এই যে বর্তমানে ভারত বাংলাদেশ যে উদ্ভূত পরিস্থিতি, সেটা নিয়ে আপনার কি মনে হচ্ছে? আর যে হিন্দু নির্যাতনের যে ঘটনাগুলো বলা হচ্ছে, সেগুলো যতটা বলছে ততটা কি সত্যি? কেন ওদিক থেকে বলা হচ্ছে এরকম ঘটনা ঘটছেই না? না, ওদিক থেকে যেমন এরকম ঘটনা ঘটছে না বলা হচ্ছে, ঠিক সেরকমই ওদিক থেকে যারা হিন্দুরা নিপীড়িত হয়ে পারে আসছে বলে আমরা ধরে নিচ্ছি, তাদের জিজ্ঞেস করলে তারা কিন্তু না, আমি বলছি ঘটনা ঘটছে, কিন্তু যতটা বলা হচ্ছে ততটা কি হচ্ছে? যে রোজ অনেক মন্দির, অনেক লোকজনকে মারধর করা হচ্ছে, এটার পরিমাপটা কি? হ্যাঁ, এটা তো অঙ্ক ফর্মুলা নয় যে ঠিক এতগুলো হয়েছে, এতগুলো এভাবে বলা যাবে। তবে বাংলাদেশের অফিসিয়াল এফআইআর রিপোর্ট যেটা বলছে, ঘটনাগুলো এফআইআর লজ হয়েছে, সেই ঘটনাই তো বলে দিচ্ছে যে ওখানে সন্ত্রাস বা নির্যাতন হচ্ছে। এবার দিয়ে ওরা যে অত গরম গরম কথা বলছে, এটা কি আপনার মনে হয় যে এটার পেছনে কোনো বৈদেশিক শক্তির উস্কানি আছে? না, এটা বৈদেশিক শক্তি তো বটে, কারণ ওরা তো জানে যে আমাদের সামরিক ক্ষমতা ভারতের থেকে অনেক কম, তার সত্ত্বেও বলছে আমরা 4 দিনে কলকাতা দখল করে ফেলবো, বা আমরা অনেক কিছুই বলছে। না না, এইটা না বললে তো এগুলোর ভিত্তি কি? একজন প্রাক্তন সেনাকর্তা বলছে, কোনো অশিক্ষিত লোক। এগুলো একদম ভিত্তি নাই বলবো না, কারণ
এটা পরিষ্কার জলের মতো যে ওদের কাছে পাকিস্তান, চীন এই ধরনের দেশের সমর্থন আছে। সুতরাং ওরা যে উস্কানি দিচ্ছে ভারতকে, এবং ওরা যদি ভারতকে উস্কানি দেয়, তাহলে ভারতও পাল্টা উস্কানি দেবে, এবং তখনই ওরা বলবে যে দেখো, হ্যাঁ, ভারতকে তোমরা পার্মানেন্ট সিকিউরিটি কাউন্সিলের মেম্বার করো না। এটা একটা ব্যাপার। দ্বিতীয় হচ্ছে আজ মানে রাষ্ট্রসংঘের স্থায়ী যেটা মেম্বারশিপ পোস্ট, এটা তখন ওরা বলবে। সেকেন্ড ব্যাপার হচ্ছে জিনিসটা যে যে যদি আপনি ব্যবসায়িক ব্যাপারটা দেখেন, তো বাংলাদেশে সব থেকে বেশি ব্যবসা হয় ভারতে। উস্কানি আছে। এটা ভারতকে সবসময় একটা ইসের মধ্যে রাখার জন্য করেছে, যাতে পাকিস্তান আর চীন এর মদত দিচ্ছে। চীন আর পাকিস্তান মদত দিচ্ছে। নাহলে বাংলাদেশ ওইটুকুনি দেশ আর অর্থনৈতিক অবস্থা যে এরকম, ভারতের তার থেকে অনেক বেশি অর্থনৈতিক ক্ষমতা, অনেক বেশি। সেখানে বাংলাদেশে তো এক্ষেত্রে মোদী সরকারের কি করণীয়? মানে এটা নিয়ে যুদ্ধের দিকে এগোবে নাকি এটা সলিউশনের দিকে যাবে? যুদ্ধের দিকে কোনোদিনই এগোবে না। যুদ্ধ কোনোদিনই করবে না ভারত যেটা করবে, মানে যুদ্ধের ফাঁদে পা দিলে চীনের স্বার্থ সফল হবে। যুদ্ধ কোনোদিনই করবে না ভারত। কারণ যুদ্ধটা সলিউশন নয়, কোনো দেশেরই যুদ্ধটা সলিউশন নয়। যুদ্ধটা শুধু হানাহানি হয়। আর ভারত বাংলাদেশের সম্পর্কটাকে ভালো করলে দুটো দেশেরই লাভ। আজকে বাংলাদেশে জিনিসপত্রের যা দাম বেড়েছে, আরে তা হিন্দু হোক মুসলমান হোক, মানুষ তো তারা, তাই তো খেয়ে বাঁচতে হবে, তাই না? এইটাই যে যুদ্ধ কোনোদিনই কোনো দেশেরই কোনো সময় সলিউশন ছিল না। কিন্তু ওরা যদি লাগাতার ওখান থেকে গরম গরম কথা বলে, তার প্রত্যুত্তরে ভারতের কি করা উচিত? গরম কথা বলবে ওই পর্যন্তই। যুদ্ধের দিকে যাওয়াটা, আজকে ভারতের যুদ্ধ কোনোদিনই হবে না। যদি ধরে নিলাম যে যুদ্ধ লাগলো, তাহলেও ভারতের যা ডিফারেন্স আছে কিছু করতে হবে না, সেটা করবে না কোনোদিন বাংলাদেশ। কিন্তু ওরা তো বলেছে কলকাতা 4টি দখল করে। ওগুলো তো হাওয়ায় অনেক কথাই বলে, এটা তো বলা যায় না। তাহলে তো ওদের খানিকটা নিয়ে নিলে আমাদের ওই চট্টগ্রাম চিকেন কি জানা চিকেন নেকটা তো আরো মোটা হয়ে যাবে, ভালো হয়ে যেত। সেটা ওরকম ভাবে হয় না। ভারতের এরকম অভ্যাস নয় কি কারোর থেকে নিয়ে নিয়ে? কোনোদিনই অভ্যাস নেই ভারতের। অভ্যাসই সবসময় ভারত কি হয়েছে, আমার এই পর্যন্ত আমার সীমারেখা, ওই সীমার ভেতরে বাইরে ওখানে যেন কেউ না ইয়ে করে, অন্যের সীমানা আমি ভোগ করব, দখল করব, এই মানসিকতা নয়। কিন্তু একজন যিনি বলেছেন তিনি তো অশিক্ষিত লোক নন, মানে তিনি একজন সেনা করতে পারতেন, তাহলে তিনি কেন বললেন? উনি নিজে আর কিছুই না, ওনার দেখা যাবে ওনার ওখানে একটা বেস পাওয়ার জন্য এইসব কথাগুলো বলছে। আচ্ছা, বলে ওখানে একটা এখন কি বাংলাদেশে টোটালি চলছে ধর্মের ওপরে সব কিছু, হ্যাঁ, তাই না? ওদের সংখ্যা এখন যেই ধর্ম বেশি আছে তাদেরকে খুশি রাখার জন্য এইসব কথা, কিন্তু ওরা ডিপেন্ড করেই আছে ইন্ডিয়ার ওপর। ইন্ডিয়া যদি আপনার কি মনে হয় না এই ধরনের ভুলভাল কথা বলে একটা যুদ্ধের পরিস্থিতির জন্য তাতিয়ে দেওয়া হচ্ছে, এটার পেছনে কি কারোর হাত আছে, উস্কানি আছে? তো অবশ্যই উস্কানি তো, তাহলে এরকম মানে শুধু তো উনি না, অনেকেই ওখান থেকে এইসব বলছে। এগুলো উস্কানি তো থাকবে। তারপরে সবচেয়ে এখন যে আছে ইউনিস, হ্যাঁ, এই ব্যক্তিটা কি সঠিক ব্যক্তি কি আছে নাকি? একে তো নিয়ে তো মানে একদম শান্তিতে নোবেল পেয়েছেন। এই ভদ্রলোক কিন্তু ওনার সময়তে অশান্তি হচ্ছে। তালিবানের হচ্ছে মাথা হবে, একসময় দেখবেন কবে বেরিয়ে গেছে এই তালিবানের মাথা। আচ্ছা, কারণ এই হচ্ছে উগ্রপন্থীদের মূল মানে শেল্টার দেওয়ার লোক। না আপনি কি মনে করছেন যে চীন বা পাকিস্তানের এখানে কোনো ইয়ে আছে? মানে এদের এখন চীন পাকিস্তানের তো বরাবরই ইন্ডিয়া বিরোধী। ওরা তো আমরা জন্ম থেকেই শুনতে পাচ্ছি ওরা ইন্ডিয়ার বিরোধী। তারপরে চীনের যেসব ইয়ে আছে, চীন এখন ওরা ওদের ব্যবসায়িক চিন্তাটা আগে করে। ভারত ওদের থেকে কি নিল না এইগুলো ওরা কোন দেশের থেকে, মানে চীনের এন্ট্রি যারা আছে তাদের থেকে ভারত কিছু মানে ওরা যুদ্ধের সাথে সাথে ওদের অর্থনীতিটাকে চাঙ্গা করেছে। হ্যাঁ, তাই তো। আর ব্যবসা কিন্তু ওরাই করে যাচ্ছে। এই ক্ষেত্রে যেটা মনে হয়, ভারত বাংলাদেশের যে উত্তপ্ত পরিস্থিতি, এটা কি যুদ্ধ করা উচিত নাকি নরেন্দ্র মোদীর এটা মিউচুয়াল করে? না, এটা একটা হয়ে যাবে, এটা আপনি কি মনে করেন যুদ্ধ হবে নাকি এটা মিটিয়ে নেওয়া? এগুলো যুদ্ধ হয় নাকি? সামান্য এর কথা ওর কথাতে যুদ্ধ হবে? ভারতবর্ষ যদি মনে করে যে ওদেরকে এক ছুরি দমিয়ে দেবে, ওইটা
সামান্য কদিন আগেই তো এই যে জল ছাড়া নিয়ে এত কিছু। তাহলে হয়েছে আমাদের। এ ছেড়ে দিলে পরে তো এই আবার সব বন্যাও আমরা করে দিচ্ছি। সেই তো বলছি, এদের কোনো ইন্ডিয়ার কোনো গোলা বারুদ ছাড়ারই প্রয়োজন পড়বে না। হ্যাঁ। যদি মনে করে বাংলাদেশকে টাইট করবে 10 কিন্তু মিনিটও যদি সময় লাগবে। বাংলাদেশ আর ভারতের যুদ্ধ লাগে আর তার মধ্যে যদি অন্য শক্তিগুলো জড়িয়ে পড়ে সেগুলো তাহলে অন্য তো ব্যাপারটা আরো এবার অন্য শক্তিগুলি জড়ালো। এখন দেখেন চীনের যাই ক্ষমতা থাকবে না, কালকে কাগজে দেখছিলাম যে ভারতের 130টা পারমাণবিক বোমা এইসবের আছে, আর অন্যান্য দেশের দেখছি 6000 7000 এরকম আছে। কিন্তু তার মধ্যে দিয়ে ভারত হচ্ছে রাশিয়া, সামরিক দিক থেকে চতুর্থ স্থানে। হ্যাঁ, এবার সেই দিক থেকে ভারতবর্ষকে আবার এদিকে রাশিয়া ভারতকে সাপোর্ট করে। রাশিয়া বন্ধু। কিন্তু রাশিয়ার হাতে আছে, যুক্তরাষ্ট্রের হাতে আছে 7000 বোধ হয়, আর চীনের কাছে আছে 6000 কত পারমাণবিক অস্ত্র, 6000 কত বললাম। কিন্তু সেই হিসাব করলে পরে যদি যুক্তরাষ্ট্র তো ভারতের পক্ষেই আছে। ডোনাল্ড ট্রাম্প তো হ্যাঁ, নরেন্দ্র তাহলে মোদী। এখন এইসব যদি করে, ওরা মেন কি ওরা একটা সারা বিশ্বের হিসাব দেখতে গেলে না পরে আমি বলছি ওরা তো জানে যে আমরা এদের সাথে পারবো না, পারবো না, হ্যাঁ। তাও এরকম যেচে এগুলো যুদ্ধ উস্কানিমূলক কথা, উস্কানিমূলক আর কথা। কিচ্ছু না, এগুলো একটা মানে উস্কানিমূলক- আবেগে চলছে, মানে হ্যাঁ। বুদ্ধি দিয়ে কিছু হচ্ছে না। এইগুলো উস্কানিমূলক কিছু শোনা, এই মুসলিম কিছু আছে না, এগুলো মানে এলাকাটাকে উত্তপ্ত করে মানে সাম্প্রদায়িক একটা দাঙ্গা তৈরি করার চেষ্টা করছে। সমস্ত সেটা নাকি ওরা মুসলিমরা হয়তো চাইছে। নয়, কিন্তু মানে হ্যাঁ। অনেকেই এরকমটা ভাববে। এবার ঘটনা কি, এবার শোন, আমাদের ভারতবর্ষের সাধারণ নাগরিক, সে গরিব হোক মধ্যবিত্ত হোক বা বড় হোক, সবাই খুব সচেতন, ওদের মতোই উগ্রবাদী না, কেউ না। আর এখানে এখানে হট করে যারা, কিছু হয় এখানে না। আমি বলি, এখানে যারা অন্য ধর্মাবলম্বী যারা আছে তারাও কিন্তু যথেষ্ট সচেতন। একটু ওরা আমাদের এখানে ঝট করে কোনো দাঙ্গা হাঙ্গামা না, কিছু হবে না। কারণ জানে শোনেন দাঙ্গা হাঙ্গামা করলে পরে চেপে ধরে খেলা সব করা হ্যাঁ, এই যে এত হিন্দু নির্যাতন হচ্ছে কিন্তু এখানে কোনো রিয়াকশন, মানে অনেক সংযত করে হবে। নাকি এই মানে শোন, এখানে যদি একটার গায়ে কিছু করতে পেরে যাবে, এই তো সাপ্লাই লাইনগুলো ফার্স্ট ত্রিপুরা শুরু করলো ইসেগুলো বন্ধ করতে, মানে বাংলাদেশি কোনো হোটেল ভাড়া দেবে না বাংলাদেশি, হ্যাঁ ওরা করছে। সেইটা তারপর এখন শিলিগুড়িও বারাসাতে করেছে। চালু হয়ে গেছে, বারাসাতেও চালু, বারাসাতে শিলিগুড়িতেও চালু হয়েছে। করে দিয়েছে। বাংলাদেশি টোটাল সমস্যায় ওরাই পড়বে। হ্যাঁ, ওরাই সমস্যায় পড়বে। ইন্ডিয়ার কিসের সমস্যা? মানে ওরা এখান থেকে পণ্য নিচ্ছে, চাকরি এখান থেকে করছে, দেখুন, চিকিৎসা আপনি করছে, যে কোনো হসপিটালগুলো, বেসরকারি হ্যাঁ, হ্যাঁ। হসপিটালগুলোতে যান, চিকিৎসা ভালো চিকিৎসা ওখানে 80% দেখবেন এখানে। বাংলাদেশি মুসলিমরা। একদম একদম। হিন্দুও কম আছে, একদম। বাংলাদেশি মুসলিমরা এখানে ট্রিটমেন্ট করতে আসে। আর আজকে ওরাই যদি এরকম মানে ফটর ফটর করে, নিজেরাই সমস্যা পড়বে। হ্যাঁ ওরাই তো কারণ চীনে গিয়ে তো সমস্যায় চিকিৎসা করতে পারবে না, ভাষার সমস্যা, টাকা পয়সাও পড়বে। অনেক সম্ভব বেশি। নাকি? তাহলে এইখানে খরচা, চীনের খরচা, পাকিস্তানের খরচা এক। বিশাল। সবথেকে বড় কথা, চীন পর্যন্ত যেতে গেলে অনেক খরচ। পরশু দিনের কাগজে একটা পড়ছিলাম যে বলছে ওদের বাংলাদেশ থেকে বিদেশ যেতে গেলে বিশেষ তোমার কি আমেরিকা যেতে গেলে বোধহয় কত 5 লক্ষ 6 লক্ষ টাকা খরচা হয়, আর আমাদের ইন্ডিয়া হয়ে গেলে সেটা নাকি অনেক 1.5 কম। লক্ষ টাকায় হয়ে যায়। অনেক কমে যাবে। হ্যাঁ, বলছে এটা কি করে হয়? তাহলে এইগুলো এবার ওরা কত টাকা খরচা করে তবুও তো তো ওদের তো আপনি total- একজন ভারতীয় হয়ে যেরকম ভাবছেন, একজন বাংলাদেশি তো ভাবা উচিত যে বাংলাদেশ কতটা ডিপেন্ড করে আছে, তার সত্ত্বেও এরকম কথা। বাংলাদেশ অ্যাকচুয়ালি আমার মনে হয় না শিক্ষিত সমাজের লোক খুব বেশি আছে, খুব হ্যাঁ, অশিক্ষিত শিক্ষা ভালো। সমাজটাই বেশি, বুঝলেন তো? যার ফলে ওই কিছু আছে এবং না, ওদের যা তো বোঝাবে আধুনিক যেটা- শিক্ষার থেকে মাদ্রাসায় বেশি। হ্যাঁ, ওই তো মাদ্রাসাতে এবার কি বোঝাচ্ছে, যেটা ধর্ম বোঝাচ্ছে ওরা শিক্ষা। সেটা, হ্যাঁ ওটা তো ধর্ম শিক্ষাই, মাদ্রাসাতে ধর্ম শিক্ষাই হয়। শুধু ইন্ডিয়ার এগেনস্টে যত মন্ত্র, আর এইটাকে চালাচ্ছে পাকিস্তান। পাকিস্তান ওই মৌলবাদীগুলিকে, এগুলোকে মৌলবীগুলোকে সব শিখাচ্ছে, ওরা ওইগুলোকে ওদের কানে তুলছে। আর এরা তো ভালো মন্দ এইসব বিচার করার বুদ্ধি এখনো সেই রকমভাবে মনে হয় হয়নি, এসব উৎপাত করে যাচ্ছে। তো অনেকেই বলছে মোদির একটা ব্যবস্থা নেওয়া উচিত, এত এরকম হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, এইটা মোদি কি প্রকাশ্যে হয়তো কিছু করছে না, কিন্তু কিন্তু ভেতরে সে ভেতরে তার একটা মানে পলিটিক্স বা প্রশাসনিক যে একটা দিক থাকে, হ্যাঁ। প্রশাসনিক দিক থেকে সবকিছুই যে আমাকে ঢাকঢোল পিটিয়ে করতে হবে তা তো না। হয়তো সেরকম একটা সে দেশের প্রধান, মানে সে কি কৌশলগতভাবে- কিছু- হ্যাঁ, কৌশলগতভাবে তো চাপ তো সৃষ্টি করবে। সে চাইছে সাধারণ এর ছাড় পোকাকে মেরে কি করবে, হ্যাঁ এই চাইছে একদম পুরো ঘাঁটিকে মানে মেন জায়গাগুলোকে সাপ্লাই লাইনে দেখা যাচ্ছে তাদের হাতে নিয়ে এবার ওরা এবং এমনি একটা আন্তর্জাতিক সমর্থনেরও ব্যাপার আছে। হ্যাঁ। হঠাৎ করে কিছু করলে বলবে হ্যাঁ। ভারত এত বড় দেশ, একটা ছোট দেশ। ভারত এখানে দোষটা চেপে যাবে না যে ভারত এত বড় একটা স্টেপ নিয়ে নিল। সেই সব দিক থেকে এ কৌশলগত প্রক্রিয়াই চালাচ্ছে, যার জন্য ওই হুটফাট হয়ে আমি আপনি সাধারণ মানুষ যেটা বলতে পারবো, এদের পক্ষে তো সেটা বলা সম্ভব না। না, এটা ওদের কৌশলগত, প্রশাসনিকভাবে কৌশলগতভাবেই করতে হবে, করছেও হয়তো, তাই আমরা হয়তো জানি না। এটা
কারণ সব কিছু তো আর একদম ঢাকঢোল পিটিয়ে করা যায় না, কিছু গোপনীয়তা রাখতে হয়। মানে এই পরিস্থিতিটা দ্রুত আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এই তো অবশ্যই। ওই কয়েকদিন দেখুন না, 2-1 মাস আবার কোনো একটা নতুন ইস্যু নিয়ে চলে আসবে, এটা ওই ধামাচাপা করে যাবে। ওই 4 দিনে ও কলকাতা দখল করা, আরে কলকাতা পেচ্ছাপ করলে ভেসে যাবে বাংলাদেশ, আর কলকাতা এই 4 দিনে কলকাতা দখল করে নেবো, এটা তো যে কেউ জানে, ওদেরও এটা বোঝা উচিত, এটা সম্ভব না। ওরাও বলছে। কিন্তু এইটা যে একজন প্রাক্তন সেনাকর্তা বলছে, তো প্রাক্তন সেনাকর্তা তো বোধবুদ্ধি আছে, লেখাপড়া করেছে এবং তার যুদ্ধের অভিজ্ঞতা আছে, তার সত্ত্বেও এই কথাটা বলছে। তা আপনার কি মনে হয় যে এর পেছনে চীনের কোনো উস্কানি আছে? হ্যাঁ, বিদেশি শক্তি তো নিশ্চয়ই আছে। তাই না? বিদেশি শক্তি ছাড়া এত ওদের ইয়ের মানে জোর হবে না। এমনকি কথার ঘেরে উনি এটাও বললেন কি আমরা আমেরিকা, ভারত কেন আমেরিকাকে আমরা হারিয়ে দেবো। হ্যাঁ, এটা যে সেটাও- কতটা ভুল কথা, অথচ উনি বলছেন। ভুল এবং উনি কথা, এবং অশিক্ষিত আমার মানুষ। মনে হয় এটা ওরাও ভালো করে জানে যে ওদের একার পক্ষে কোনোভাবেই সম্ভব না। হ্যাঁ। এখন নিশ্চয়ই পিছনে শক্তি আছে, তবেই না বলতে পারে। আর একদম আমি বলবো না যে বলছে না একটা নিজের মন গড়া কথা, তা বলবো না। তবে এটা নিশ্চয়ই এর পিছনে বিদেশি শক্তি উৎসাহ দিচ্ছে, তো আর এখন যেরকম দিয়ে চাইছে আমাদের দেশটাকে ডিস্টার্ব করা। এটাই মেন উদ্দেশ্য, দেশটা ডিস্টার্ব করা। হয়তো কিছুই করতে পারবে না, কিন্তু হ্যাঁ। একটা সাময়িক ডিস্টারবেন্স তো নিশ্চয়ই হয়ে যাবে। না, আপনার যে এই যে যুদ্ধের মতো পরিস্থিতি বা যেরকম কথাবার্তার উত্তাপ, হ্যাঁ, তাতে আপনার কি মনে হয় যুদ্ধ যদি সত্যি হয় হ্যাঁ। তাহলে কি সেটা কি ভালো হবে, আমাদের দেশের পক্ষে কি ভালো হবে? নিশ্চয়ই। বাংলাদেশের তো হার হবে সেটা অন্য কথা, কিন্তু আমাদের দেশের কি কোনো ক্ষতি হবে না? যুদ্ধ জিনিসটা তো ভালো কারুরই হয় না, সবারই ক্ষতি হয়। তবে ক্ষতি হয়তো ওদের বেশি হবে, কিন্তু আমাদেরও ক্ষতি হবে না। এক্ষেত্রে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ওনার তাহলে কি উচিত বা ভারত সরকারের কি উচিত, মানে যুদ্ধ করা নাকি ব্যাপারটাকে মিটিয়ে নেওয়া? সে তো ব্যাপারটা মিটিয়ে নেওয়াটাই উচিত, তবে কথা হচ্ছে সেটা তো এক পক্ষে দ্বারা হবে না, হ্যাঁ। এটা উভয় পক্ষের মানে মতামত। ওদের যেরকম একটা উদ্ধত ভাব, হ্যাঁ, ওই ওদেরও কিছুটা ইয়ে হতে হবে, সংযত মানে হতে ওখানে হবে। যেমন ধরুন হিন্দুদের উপর খুব অত্যাচার হচ্ছে বলে শোনা যাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। তো এই তবে ব্যাপারটা এটা যুদ্ধটা আমরা কাম্য নয়, এটা শুধু কারোরই কাম্য। 100 বার বলবো কাম্য কিন্তু নয়। উল্টো দিক থেকে যদি কেউ না বোঝে তবে বা- ওরা যদি ক্রমাগত করে করে আমাদের উপর চাপ বৃদ্ধি করে, তাহলে এদের আমাদের মাঝে ওদের ভয় দেখানোর জন্য একটা সার্জিক্যাল স্ট্রাইক হোক বা কিছু, সেটা যেমনটা এখন নয়। পাকিস্তানে হয়েছে। সেটা এই মুহূর্তে বলছি না, হ্যাঁ, এটা হয়তো দরকার হতেও পারে। মানে হাতের বাইরে যদি চলে যায় হ্যাঁ, কোনো কিছু হ্যাঁ, তখন তো আমাদের তো দেশটাকে ডিস্টার্ব করতে পারি না, পারে আমরা না। আমাদেরও এক শান্তিতে থাকতে হবে। একদম সেই জন্য ওদেরকে একটা ভয় দেখানোর জন্যই হোক বা যে কোনো জায়গায় একটা হুমকি দেওয়া দরকার। মানে আপনি মনে করছেন যে ভারতের যে একটা শক্তি আছে হ্যাঁ, এটা একটু দেখানো সেটা দরকার। ওরা দেখানো দরকার, দরকার। মানে ওরা যেরকম উদ্ধত আচরণ করছে তার পেছনে। দরকার আছে, তবে ঠিক এই মুহূর্তে না। এর জন্য নিশ্চয়ই নরেন্দ্র মোদীর মতো লোক নিশ্চয়ই অনেক চিন্তাশীল লোক, ও দেখছে যে ওয়ার্ল্ড পজিশনটা কীরকম, অর্থাৎ আপনি বলছেন গোটা- কোন দেশ কিভাবে বিশ্বের রিয়াক্ট কাছে দেখাতে চাইছে যে অ্যাকচুয়াল ঘটনাটা কি হচ্ছে, হ্যাঁ, কিভাবে- আন্তর্জাতিক সমর্থন আর কি। দেখুন, আমাদের পাশে দুটো বড় শত্রু রয়ে গেছে, এটা মনে রাখতে হবে। একটা পাকিস্তান, একটা চীন। ঠিক। এই দুটোকে তো নিশ্চয়ই চোখে রাখতে হবে। এরা যে কী করতে চায়, এদেরই আমার মনে হয় মদত আছে, আচ্ছা। মেন মদত ওদেরই আছে। তারপরে বাইরে কেউ থাকলে আমার অতটা জানা নেই, তবে এই দুটো মানে এই এরা চাইছে এই এরিয়াটা একটা অশান্তি আজকে লাগাক। ভারতবর্ষের চতুর্থ স্থানে সামরিক ক্ষেত্রে, হ্যাঁ, সেখানে বাংলাদেশ আছে বোধহয় 30-32 এরকম জায়গায়, হ্যাঁ। তার সত্ত্বেও ওরা যে কথাগুলো বলছে হ্যাঁ। তার পেছনে অবশ্যই আপনি মনে করছেন চীন পাকিস্তানের মতো কোনো চীন পাকিস্তানের হাত বৈদেশিক- আছে নিশ্চয়ই, আর অন্য কোনো যদি থাকে আমার অতটা জানা নেই। আর একটা ব্যাপার হচ্ছে যে ইয়ে করতে হবে, কি বলে, চীন বা পাকিস্তান নিশ্চয়ই চাইবে যে ভারত যে থার্ড পজিশনে চলে যাবে বলছে। নরেন্দ্র মোদীর ঘোষণা করে দিয়েছেন যে আমাদের ইকোনমিটা তৃতীয় স্থানে চলে যাবে মানে বিশ্বের মধ্যে। 29 সালের মধ্যে। সেটাকে চেক করার জন্য হয়তো এটা হতে পারে একটা এদের অভিসন্ধি হতে পারে, এটাকে আমার মনে হয়। আচ্ছা, মানে ভারতের অর্থনীতি আরো শক্তিশালী হচ্ছে। অর্থনীতি ভীষণ দ্রুতগতিতে বাড়ছে, আচ্ছা। যেটা ওরা চাইছে না। মানে আপনি মনে করছেন বিজেপি সরকার বা মোদী সরকারের আমলে ভারতের অর্থনীতি খুব দ্রুতগতিতে বাড়ছে, আর এটা কেন বাড়ছে- মনে হচ্ছে? এমনি তো গ্যাসের দাম বেশি, বাজার দর বেশি, অনেকেই অভিযোগ করে। না, সে হয়েছে, কিন্তু আবার আপনি দেখুন নানা রকম কৃষকদের সাবস্ক্রিপশন দেওয়া, তারপরে সাধারণ মানুষকে অনেক যেমন কী সব যোজনা করেছে, মধ্যপ্রদেশে কিছু কিছু মহিলাদের জন্য কিছু কিছু যোজনা করেছে, তারপরে লাডলি বহিন এরকম। উত্তরাখণ্ডেও অনেক যোজনা করেছে, তারপরে প্লাস আরও অনেক কিছু
ইয়ে করছে। না, আপনি বললেন ভারত সরকার মানে মোদী সরকার অর্থনৈতিক অনেকটা বিকশিত করেছে দেশকে। বিকশিত করেছে। সেটা কি এমনি বলছেন না আপনি সঠিকভাবে আপনার কাছে তথ্য আছে যেরকম হচ্ছে? সঠিক তথ্য বলতে আর কি বলবো, বাজার দর তো বেড়েছে বলতেই পারি, এটা তো না বলে লাভ নেই। কিন্তু বাজার দর বাড়ার পিছনে কারণ হতে পারে যে আপনার এই অর্থনীতিটা হয়তো সেরকমভাবে গুছিয়ে উঠতে পারেনি এখনো, চেষ্টা করছে। তবে আমার মনে হয় না এই সিচুয়েশন থাকবে। এটা দ্রুত পরিবর্তন। অনেক কিছু আমাদের ইকোনমিতে আমরা অনেক কিছু ভালো দিক দেখতে পাবো নিকট ভবিষ্যতে। এটা তো অনেক মনে হয়। ধন্যবাদ, অনেক ধন্যবাদ।